শেষ আলো। লেখিকা অনামিকা। সেদিন দুপুরে রোদের তাপটা ছিল অত্যন্ত প্রখর, কিন্তু এই প্রচণ্ড সূর্যের তাপ যেন কোনোভাবেই স্পর্শ করতে পারছিল না অরিন্দমের মনকে। বড় ব্যবসায়ী পরিবারে জন্ম তার। বাবা ভানু রায় ছিল শহরের নামকরা ব্যবসায়ী। সেই সুবাদে অরিন্দমও ছোট থেকে বিলাসিতার মাঝেই বড় হয়েছে, কিন্তু এই বিলাসিতা কখনোই তাকে তেমন ছুঁতে পারেনি। সে ছিল একজন মাটির মানুষ এবং চেয়েছিল নিজের চেষ্টায় কিছু করতে। মা মাধবীলতা ছিলেন খুব শান্ত স্বভাবের, কিন্তু ভানু রায় ছিলেন ঠিক তার উল্টো। সে ছিল নিজের ইগোর দাস। পরিবারের সাথে সে খুব ঠান্ডা এবং কড়া নিয়মে চলতেন। তার কথাই ছিল শেষ কথা। ব্যবসা, টাকা, ক্ষমতা এই নিয়েই ছিল তার জগৎ। অরিন্দম তখন মাস্টার্স করছে। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে তার দেখা হয় নীলাঞ্জনার সাথে। তার চোখ দুটো ছিল মায়া ভরা, কণ্ঠে ছিল কোমলতা, আর মুখে ছিল এক অদ্ভুত সরলতা। প্রথম দেখাতেই অরিন্দমের নীলাকে খুব ভালো লেগে যায়। সে বুঝতে পারে এই মেয়ের ভদ্রতা ও সরলতা তার জীবনে আলাদা একটা জায়গা নিতে চলেছে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। নীলা ছিল এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে। বাবা ছোট একটি কোম্পানিতে চাকরি করতেন, আর মা ছিলেন গৃহিণী। যেখানে ভালোবাসা ছিল অনেক, কিন্তু অর্থ ছিল সীমিত। অরিন্দমের পরিবারের থেকে পুরো বিপরীত। এটাই তাদের সম্পর্কের মধ্যে প্রবল সমস্যার কারণ হয়ে উঠল। অরিন্দম যেদিন প্রথম নীলাকে নিয়ে তাদের বাড়িতে গেল, ভানু রায় সেদিন নীলার পরিচয় শুনে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে বললেন, আমার ছেলের বিয়ে হবে একটি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ের সাথে? অসম্ভব। সমাজে আমাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা ও সুনাম আছে। অরিন্দম শান্ত গলায় বলল, বাবা, সুনাম টাকায় হয় না, মানুষের মূল্যবোধের হয়। ভানু রায় গর্জে উঠলেন, সুনাম টাকায় হয় না, যোগ্যতায় হয়। নিজে কামাই করে দেখিও। এই বাড়িতে থাকতে হলে আমার নিয়মেই চলতে হবে। মা মাধবীলতা আর থাকতে না পেরে খুব ধীর গলায় স্বামীকে বললেন, ছেলের যখন পছন্দ হয়েছে তখন থাক না, ও সুখে থাকুক, এইটাই তো চাই আমরা। কিন্তু ভানু রায়ের সিদ্ধান্ত বদলায়নি। এরপর অরিন্দমও থেমে থাকার পাত্র নয়। সে এক কঠিন সিদ্ধান্ত নিল। সে নীলার সাথে কোর্ট ম্যারেজ করে। তারপর বাবার ব্যবসা, বাড়ি, বিলাসিতা সব ছেড়ে সে চলে গেল নীলাকে নিয়ে ছোট্ট একটি ভাড়া বাড়িতে। নীলা সেদিন অনেক কেঁদেছিল এবং বলেছিল, তুমি তোমার সব কিছু ছেড়ে আমার সাথে থাকতে পারবে তো? আমি কিন্তু খুব ভয় পাচ্ছি, উনি আমাদের কোনো ক্ষতি করে দেবেন না তো? অরিন্দম হেসে বলল, ভয় কি? তুমি কাছে থাকলে আমার আর কিছু চাই না। বরং এটাই আমার সবথেকে বড় শক্তি। বুঝলে, পাগলি একটা। এবার শুরু হলো তাদের নতুন এবং ছোট্ট সংসার জীবন। দুজনের চাকরি, অল্প আয়, তবে চোখে অনেক স্বপ্ন ছিল তাদের। অরিন্দম ভালো পারিশ্রমিকের কাজ পেল না। ভানু রায় শহরের খুব প্রভাবশালী মানুষ ছিলেন। ছেলেকে উচিত শিক্ষা দিতে শহরের প্রায় প্রত্যেক জায়গায় ফোন করে কাজ আটকে দিলেন অরিন্দমের। তবে অরিন্দম ভেঙে পড়েনি। দিনে টিউশনি, রাতে কোচিং সেন্টারে পড়ানো, এভাবেই সংসার ও নীলার চিকিৎসাবিদ্যার পড়ার খরচ চালাতে লাগলো। এরপর নীলা একদিন মেডিকেলে ভর্তি হলো। অরিন্দম তাকে নিয়ে খুব গর্ব অনুভব করত। কিন্তু সমাজ কি চুপ থাকে? তাদের কাজই হলো সমালোচনা করা। মধ্যবিত্ত সমাজের অনেকেই নানা রকম টিটকিরি মারত ওদের দেখলেই। বড়লোকের ছেলে ছিল, এখন পেটের দায়ে টিউশনি করে। কী এমন মেয়ে যার জন্য নিজের বাবা মাকেই পর করে দিল? নীলা এসব শুনে মন খারাপ করে কান্নাকাটি করত, কিন্তু অরিন্দম তাকে জড়িয়ে ধরে বলতো, সময় আমাদের পরীক্ষা নিচ্ছে নীলা, দেখো আমরা একদিন ঠিক পাশ করব। এরই মধ্যে আর একটা নতুন ঝড় এলো ওদের জীবনে। নীলার মা অসুস্থ হয়ে পড়লেন। বাড়ির সমস্ত খরচ, পড়াশোনা, চিকিৎসা সব কিছুর দায় পড়ল অরিন্দমের কাঁধে। কারণ নীলার বাবা এরই মধ্যে মারা গিয়েছিলেন হঠাৎ হার্ট অ্যাটাকে। রাতে যখন নীলা ক্লান্ত হয়ে ডাক্তারির পড়া পড়ত, অরিন্দম তার কাঁধে মাথা রেখে বলতো,
দেখবে একদিন তুমি দেশের অনেক ভালো ডাক্তার হবে, আর আমি সেদিন তোমায় নিয়ে গর্ব করে বলবো আমরা হেরে যাইনি, আমার বউ একজন বড় ডাক্তার। অরিন্দমের এইসব কথা শুনে নীলা হেসে ফেলে এবং আরও উৎসাহ নিয়ে পড়াশোনা করতে থাকে। এদিকে তাদের বিয়ের প্রথম বছরেই নীলা গর্ভবতী হলো। অর্থকষ্টের মধ্যেও নতুন সদস্যের আগমনের খবর একদিকে যেমন আনন্দ দিয়েছে, তেমনি দুশ্চিন্তাও বেড়েছে। অরিন্দম ভাবতে লাগলো সব কিছু কীভাবে সামলাবে। নীলা অরিন্দমের কাঁধে হাত রেখে বলল, তুমি পাশে আছো, এইটাই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। দেখো, সব ঠিকই হবে, তুমি অত চিন্তা করো না। সেই সময় অরিন্দম একটি ছোট্ট স্টার্ট আপের আইডিয়া তৈরি করলো। শিক্ষার্থীদের কম খরচে অনলাইনে কোচিং প্ল্যাটফর্ম। এইভাবে দিনে টিউশনি আর রাতে অনলাইন কোচিংয়ে স্টুডেন্টদের ক্লাস করানো শুরু হলো হাড় ভাঙা পরিশ্রম। নীলা অরিন্দমকে সবসময় উৎসাহ দিত, সাথে নিজের পড়াশোনাও জোর কদমে চালিয়ে যেত। নীলা বলে, এটা হবেই, দেখো, তোমার মতো সৎ এবং পরিশ্রমী মানুষের স্বপ্ন কখনো ব্যর্থ হতে পারে না। নীলা বললেও অরিন্দমের স্টার্ট আপ প্রথমে চলেনি, কিন্তু অরিন্দম হার মানার পাত্র নয়, আরও বেশি সময় দিতে লাগলো এই অনলাইন প্ল্যাটফর্মে। নিজের কাজের প্রতি ফোকাস বাড়ালো। এইবার আস্তে আস্তে স্টুডেন্ট বাড়তে লাগলো, নাম ছড়াতে শুরু করলো। এদিকে সময় মতো নীলা একটি সুন্দর কন্যা সন্তানের জন্ম দিল। অরিন্দম প্রথম বাবা হওয়ার খুশি অনুভব করল এবং দুজনে মিলে তাদের সন্তানের নাম রাখল ঈশা। ছোট্ট ঈশাকে কোলে নিয়ে অরিন্দম ভাবল সে তার মেয়েকে রাজকন্যার মতো বড় করবে। পরের 3 বছরে অরিন্দমের স্টার্ট আপ শহরে পরিচিত হয়ে গেল। ব্যবসা বড় হতে লাগলো, অনেক বিনিয়োগকারী সংস্থা এগিয়ে এলো। অরিন্দম খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠল। টিউশন মাস্টার থেকে হয়ে গেল এক সফল উদ্যোক্তা। এখন তার 3 তলা বাড়ি, একটি অফিস, ডজনখানেক কর্মী আর এক দারুণ সুখী পরিবার। কিন্তু সুখ মানেই কি সব শেষ? না, অরিন্দমের সুখের সাথে সাথে তার পিতার জীবনে দুঃখ নেমে এলো। ঠিক সেই সময় ভানু রায়ের ব্যবসায় বড় সংকট দেখা দিল। ভুল বিনিয়োগ, তীব্র প্রতিযোগিতা আর কিছু বিশ্বস্ত লোকের বিশ্বাসঘাতকতার কারণে ভানু রায়ের ব্যবসা দেউলিয়া হয়ে গেল। একসময় যারা তাকে মাথায় তুলত, তারা এখন তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। বাড়ি গাড়ি সব বিক্রি করতে হলো। মা মাধবীলতা কাঁদতে কাঁদতে বললেন, কতবার ছেলের কাছে যেতে চাইলাম, কিন্তু তোমার ইগো আর অভিমান এখনও শেষ হলো না। কতবার নাতনিটাকে একটু দেখতে যেতে চাইলাম, কিন্তু দিলে না। ভগবান এত অন্যায় কিভাবে সহ্য করবে বলো? পেটের সন্তানকে পর করে দিলে, তাই আজ সকলেই তোমার কাছে পর হয়ে গিয়েছে। ভানু রায় মাথা নিচু করে বললেন, আমি ওদের কাছে মুখ দেখাতে পারবো না। মা বললেন, সন্তান যখন বাবা মাকে ডাকে না, সেটা তাদের কাছে অভিশাপ, আর বাবা যখন সন্তানকে ডাকে না, সেটা হলো পাপ। একদিন অরিন্দমের কাছে একটি ফোন এলো, তার মা মাধবীলতা হাসপাতালে ভর্তি। সে দ্রুত ছুটে গেল তার মায়ের কাছে। তার মা অসুস্থ হয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। ছেলেকে দেখে সে কেঁদে ফেলে। অনেক কষ্টে সে তার মাকে শান্ত করে বাইরে আসে। দেখে একটি বেঞ্চে ভানু রায় এক কোনায় বসে আছেন, একদম ভাঙা অসহায় অবস্থায়। অরিন্দম এগিয়ে গিয়ে বলল, বাবা, এই কি অবস্থা? এবার আর কোনো কথা শুনবো না আপনার। এবার আপনি আমার সাথে যাবেন, সব ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ভানু রায় চোখে জল নিয়ে বললেন, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা কর বাবা। অরিন্দম বাবাকে বুকে টেনে বলল, আপনি বাবা, আপনি ক্ষমা চাইবেন না দয়া করে। এমন সময় নীলা তার শাশুড়িকে চেক আপ করে বেরিয়ে এলো। সেই হাসপাতালেই বর্তমানে কর্মরত। সে তার শ্বশুরকে প্রণাম করল এবং বলল, মা এখন অনেক ভালো আছে, খুব দুর্বল আর প্রেশারটাও একটু বেশি আছে, তবে সব ঠিক হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই। ভানু রায় নীলার কাছেও ক্ষমা চাইলেন। তখন নীলা বলল, একটা শর্তেই আপনাকে ক্ষমা করতে পারি,
এরপর থেকে আপনারা দুজন আমাদের বাড়িতে থাকবেন। ভানু রায়ের চোখে জল চলে এলো। তিনি বললেন, তাই হবে বৌমা। এরপর নীলা শাশুড়িমাকে ছুটি দিয়ে তাদের দুজনকে বাড়িতে নিয়ে এলো। ঈশা তো দৌড়ে এসে বলল, দাদু দাদু, আমার রুমে আসবে একটু? ভানু রায় নাতনির ডাকে কেঁদে দিলেন। তিনি চোখের জল মুছে ঈশার কাছে তার ঘরে গেলেন। আর মাধবীলতা তার ছেলে বৌমার নাতনিকে কাছে পেয়ে একদিনেই অর্ধেক সুস্থ হয়ে গেলেন। তাদের বাড়িতে অদ্ভুত এক শান্তি ফিরে এলো। এর ঠিক 6 মাস পর অরিন্দম তার স্টার্ট আপকে আরও বড় করল এবং বাবার কোম্পানিটা খুলে আবার নতুন করে সব কিছু শুরু করলো। আগের ভানু রায়ের ব্যবসায় যে লোকেরা তাকে ধোঁকা দিয়েছিল, তারা এখন অরিন্দমের কাছে কাজ চাইতে আসলে অরিন্দম তাদের আর জায়গা দেয়নি। সে এমন অনেক নতুন লোক নিল যারা আধুনিক যন্ত্রপাতি এবং টেকনোলজিতে অনেক জ্ঞান রাখে। এভাবে পুরনো ব্যবসাও আবার নতুন করে নতুন উদ্যমে চলতে লাগলো। নতুন পুরনো সব ব্যবসা বিশ্বস্ত কর্মীদের নিয়ে এক ব্যস্ত, সক্রিয়, সুন্দর কর্মজীবন গড়ে উঠল অরিন্দমের। তার বাবা এখন মাঝে মাঝে তার পুরনো কোম্পানিতে যায়, তবে সব কাজ অরিন্দমই দেখে। নীলা এদিকে একটি নিজের নার্সিংহোম খোলে। অরিন্দমের সাফল্যের পাশাপাশি সে নিজেও শহরে নামকরা স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি পেয়েছে। একদিন বাড়িতে অনেক লোকের আগমন ঘটে। আজ ঈশা 10 বছরে পড়ল। তারই জন্মদিনের অনুষ্ঠান। অনেক বড় করে করা হয়েছে আয়োজন। ঈশার সামনে একটি অনেক বড় কেক রাখা হলো। ঈশা তার দাদু আর ঠাম্মিকে সাথে নিয়ে কেক কাটল। সুন্দর একটি মঞ্চ সাজানো হয়েছিল। তাতে ঈশা বেশ কয়েকটি নাচ এবং গান করে। তার বন্ধুরাও এসেছিল, ওরাও ওকে সহযোগিতা করে। এরপর অরিন্দম মঞ্চে ওঠে কিছু বলার জন্য। মাইক হাতে নিয়ে নিমন্ত্রিত সকলকে স্বাগতম জানিয়ে বলে যে, আমার জীবনের সবচেয়ে বড় সাফল্য টাকা নয়, আমার পরিবার, আমার স্ত্রী, আমার মেয়ে আর আমার বাবা মা। এরা না থাকলে আজ আমি কিছুই হতাম না। ভানু রায় সামনে বসে অশ্রুসজল চোখে তাকিয়ে রইলেন। আর মাধবীলতা দেবী মনে মনে তার ছেলে, বৌমা এবং নাতনিকে খুব আশীর্বাদ করেন। একটি মোটা সোনার চেইন তিনি তার নাতনিকে দেন। এটা তিনি তার নাতনি জন্মানোর খবর পেয়েই বানিয়ে রেখেছিলেন। আলোর শেষ বিন্দু, যেখানে সব কিছু এক হয়ে যায়। রাতের অনুষ্ঠান শেষ হয় খুব ঘটা করে। সমুদ্রের ঢেউয়ের মতো শান্ত একটা আবহাওয়া। নীলা বারান্দায় দাঁড়িয়ে অরিন্দমের কাঁধে মাথা রেখে বলল, তোমাকে না পেলে আমি আজ এখানে আসতে পারতাম না জানো। অরিন্দমের কিছুটা ইয়ার্কি মেরে বলল, আচ্ছা, আমাদের জীবনটা অনেকটা ওই পুরনো দিনের সিনেমার মতো ছিল, তাই না? নীলা দুম করে অরিন্দমের পিঠে একটা মেরে, সবসময় ইয়ার্কি ভাই, তাই না? একদম ভালো লাগে না, যাও, আমি শুতে গেলাম। তুমি ওই সিনেমা দেখতে থাকো এখানে একা একা। এই তাই বললে কি হয়? তুমি হলে আমার সিনেমার হিরোইন। তোমাকে ছাড়াই সিনেমা আর এই হিরো সব জিরো হয়ে যেত, বুঝলে? এবার অরিন্দম তার বউকে কোলে তুলে তার ঘরে নিয়ে আসে এবং তারপর দুজনে একটু সুন্দর রোমান্টিক রাত কাটায়। কারণ ঈশা এখন তার ঠাকুমা দাদুর সাথে ঘুমায়, তবে মাঝে মাঝে আবার বাবা মায়ের সাথেও ঘুমায়। তবে আজ তার ঠাকুমা কিছুতেই নাতনিকে কাছছাড়া করতে চাননি। এদিকে ঈশা তার দাদুর কোলের ওপরই ঘুমিয়ে পড়েছিল। মাধবীলতা দেবী হাসি মুখে তাকিয়ে আছেন তাদের দিকে। একটু পর ভানু রায় তার নাতনিকে বিছানায় শুইয়ে দেন তার ঠাকুমার পাশে। এরপর তিনিও শুয়ে পড়েন ওই একই ঘরে পাশের খাটে। একটা পূর্ণতা পেয়েছিল নীলা আর অরিন্দমের সংসার, পরিবার, তাদের বাবা মাকে ফিরে পেয়ে। সম্পূর্ণ আলোয় ভরা এবং আশীর্বাদে ভরা। নীলার সাথে বেশ কিছুটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর পর নীলা ঘুমিয়ে যায়
এবার অরিন্দম আত্মতুষ্টিতে ভরপুর হয়ে ধীরে ধীরে বলল, শেষ ভালো যার সব ভালো তার। আমি জিতে গিয়েছি নীলা। না, আমরা জিতে গিয়েছি। নীলা বলে নীলার কপালে আবার একটি আলতো করে চুমু খায়। নীলাও পাশ বালিশের মতো অরিন্দমকে জড়িয়ে ধরে। এবার অরিন্দম নীলাকে বুকে নিয়ে এক শান্তির ঘুম দেয়। কেমন লাগলো গল্পটি বন্ধুরা? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। ধন্যবাদ সকলকে।